বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু আইবা কইয়াও তুমি আইলা না রে। চাষ মেয়ে খালি ইনকে গান করলে হবি, জালতে একটা মাছও ওঠে নাই। মাছ না পেলে বাজারে নিয়ে যা বেচমো কি, চাষি কিন্তু বারবার কয়ে দিয়ে বাড়ির চাল ডাল কিছুই নাই। জায়গা মতোই তো জাল ফালাসি রে ভাসতে, এখন মাছ না বাজলে কি কর্ম? অল্পিনে এনা ধৈর্য ধরে রে বাবা, আর কিছুক্ষণ এনা অপেক্ষা করি। না না, সকাল থেকে এদিকে খাওয়াচ্ছি, কোনো মাছ পাচ্ছি না, জায়গা চেঞ্জ করা লাগবে। তাহলে তুই এটি থাক রে বাবা, 10 মিনিট পর জাল তুলিস, আমি সামনের ওই ঘোনার জায়গায় খেওয়াই। গতকাল ওই আওলার থেকে বকুল বলে একটা বড় বোল মেরে লেগেছে, দেখি তো যাই কিছু পাই নাকি। আচ্ছা ঠিক আছে, যান। কে রে ওই ঢিবির কাছে ওটা কেনা পড়ে আছে? হাই রে আল্লাহ, এটি কাকবেন মেরে থেকে গেছে। এ কেরা গুটি আসো বারে, এদিকে আসো, কাকবেন কেরামান মেরে থেকে গেছে। এ তারিখে এদিকে আয়, একটা লাশ পড়ে আছে। ও চাচা, কি হয়েছে? এ কেরাবেন এটি পড়ে আছে রে, তাড়াতাড়ি এদিকে আয়। কি করছেন চাচা? থাকেন, আসতেছি। ভীতু কাপুরুষের মতো এলাকার থেকে পাইলে আর লজ্জা করে না? এই তোমাদের নিয়ে আমি বগুড়া জেলার কমিটি গঠন করব। ভাই যা পরিস্থিতি হচ্ছে, বগুড়াতে থাকলে এলাকার মানুষ আমাকে পিটাই মেরে ফেল দিল নি, ভয়তে আমরা চলে আসলাম। তার মানে বোঝাই যাচ্ছে জনগণ তোমাদের পক্ষে নাই। জনগণ আমাদের পক্ষে আছে ভাই, কিন্তু সামসে এই পরিস্থিতির সুযোগ লিয়া কিছু লোককে উস্কে দিছে, তারাই এই ভেজাল করতেছে। আমার মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান, পার্টি অফিস সব পুড়ে দিছে ভাই। আমার বাড়িঘর পর্যন্ত বাদ রাখে নাই, সব ঘুরে দিছে। কিছুই আর অবশিষ্ট নাই ভাই, শেষ, সব শেষ। এই মেয়ে, তোমরা যে এটা করছো শামসু জানলো কেমনে? যে ছেলে ধরা পড়ছে ওই কি সব বলে দিছে নাকি? ওই ছেলে তো কিছু বলে নাই ভাই, আমরা তো প্রমাণ লোপাট করে ফেলাছি। এগুলো সব সন্দেহের বশে করতেছে, সুযোগ পাচ্ছে তাই। বগুড়াতে এমন অবস্থা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আমরাই বিরোধী দলে আর শামসু সরকার গঠন করছে। তোমাদের মতো বলদের কারণে দেখবে একদিন তাই হবে। শামসুর কর্মীরা এত কিছু করে ফেলাছে, আর তোমরা কি বসে থেকে ঘাস কাটছ? তোমাদের ক্যাডার বাইরে ছিল না একটা বড় গ্যামজাম লাগাতে, তারপরে দেখতাম কার কয়টা লাশ পড়ে। তখন আমরা এই ইস্যু নিয়ে সারা দেশে শামসুর সমাবেশ বন্ধ করে দিতাম। সব কয়টা মাথা মোটা বলদের ঢেকি। শফিক, অন্তত তোমার কাছে আমরা এই ধরনের সিস্টেম আশা করিনি। আমরা তো প্রতিরোধ গড়ে তুলছিলাম ভাই, প্রশাসনে তো লাঠি চার্জ করে আমাদের ছত্রভঙ্গ করে দিছে, যার কারণে তো পোলাপান ছিঁড়ে ছুটে দৌড় মারছে, আর জড়ো করা সম্ভব হয়নি। আর এই ফাঁকি তো ককটেলের এই ঘটনাটা ঘটে গেছে, যার ভয়ে কেউ আসেনি। পুলিশ যে আচরণ করতেছে ভাই, শামসু যা করছে সেই মোতাবেকই কাজ করতেছে। আপনাকে আমি এলে কথা অনেক আগেই কইছি, আমরা সরকারি দলের নেতা, অথচ ডিসি, এসপি, ওসি সব হাবিব মাস্টারের কথাই চলে। সব নষ্টের মূল তো স্বরাষ্ট্র দপ্তর। বগুড়াতে ডিসি, এসপি, ইউনো সব শামসু পছন্দ করে সেট আপ করছে। তার জন্যই তো আমরা কোনো সুবিধা আদায় করতে পারি না। কাহিনী কিছু দেখতেছো হানিফ? কি বিশৃঙ্খলা প্যাকে দিছে? সবই নজরে রাখছি ভাই, কিন্তু সুযোগটা তো আমরাই দিছি। এই শালা সমাবেশে হামলা করলে ওকে মারে ফেলালো না, কে বেঁচে থাকার কোনো দরকার ছিল? এইগুলো কথা বলে আর লাভ নাই হানিফ, যে করে হোক এই বিশৃঙ্খলা থামাতে হবে, না হলে সরকারের গদি নিয়ে টানাটানি উঠে যাবে। সেটা আমি জানি ভাই, তবে উত্তর ঢাকায় মোটামুটি পরিবেশ শান্ত করছি, যা বিশৃঙ্খলা তো দক্ষিণ ঢাকা আর বগুড়াতে হচ্ছে। এই যত দ্রুত সম্ভব ডিসি আর এসপি কে বগুড়া হতে বদলি করা লাগবে। এই শালারাই হলো সব নাটের গুরু। হানিফ, এটার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়, আগের কারণেই কিন্তু এগুলা ঝামেলা হচ্ছে। আর আমি সভাপতির সাথে দেখা করে তোমার ওখানে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। আর ফজলের বিবাহের কি করব? ওই চিন্তা ভাবনা পরে, আমি সামনাসামনি এসে এই ব্যাপারে কথা বলতেছি। তোমাকে এখন যা বললাম সেই মোতাবেক কাজ করো। এখন ফোন রাখলাম। খালি ডিসি এসপি কে পরিবর্তন করলে হবে না, এই ওসি হারামজাদা বড় ডিস্টার্ব। শালার বেটা আমাদের অভিযোগ লেয় না, অথচ মাস্টার যদি কাকু দিয়ে অভিযোগ পেটে দেয় ঘ্যাট করে লিয়ে নেয়। ওই শালাক তাড়াতাড়ি পরিবর্তন করে দেন, না হলে আমি শেষ করে দেবো। ওর জন্য আমাদের বগুড়া ঢোকায় কঠিন হয়ে গেছে। তোমাকে দৌড়তে কতদূর সফিক সেটা আমার জানা আছে। মুখের তোমরা একবারে রাজ্য জয় করে ফেলাও, বাস্তবে ঠনঠনা। ব্যাপারটা কাগজের বাঘের মতো হয়ে গেল না? আর বাপ্পি, তোমার অনেক সাংগঠনিক দুর্বলতা আছে, তুমি সেইভাবে গোছাতে পারো নাই। আমি আর হানিফ তোমাকে কি পরামর্শ দিছিলাম সেই মোতাবেক কি কাজ করছিলা? সিআরই কনফার্ম হয় নাই, টাকা কামানোর জন্য ব্যস্ত হয়ে গেছিলা। তোমার ব্যাপারে কি আমি খোঁজ নেই না? টেন্ডারবাজি, সাদাবাজি এগুলো নিয়েই তো মাইতে আসিলা। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করবে কেমনে?
ভাই মাস্টার আর হাবিবি তো সব ধ্বংস করে থেকে গেছে, শালারা সদরের কমিটি পর্যন্ত নিয়ে হেলাছে। এগুলো অজুহাত দিয়ে কথাবার্তা বলবে না, রাজনীতিতে এগুলোর কোনো দাম নাই। শফিক আপাতত তোমরা আমার বাসাতেই থাকো, আমি সভাপতির সাথে দেখা করে পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, এবার পেয়ে ওটে। আমি প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই না দাদা। জনদরদি পার্টি মানুষের কল্যাণের জন্য কাজ করবে। বাংলাদেশের এই রাজনীতির ধারা আমাদের দ্বারাই পরিবর্তন হবে। কিন্তু জনতা পার্টি যা শুরু করছে সেটা কি আমাদের করতে দিবে? যত বাধাই আসুক ইনশাল্লাহ আমাদেরকে দমাতে পারবে না। তো এই দিকে কার্যক্রম কতদূর কি করছেন? জনগণের আমরা ব্যাপক সমর্থন পাচ্ছি। দিনাজপুর সদরের রাশেদ অবশেষে আমাদের সাথে আসতে রাজি হয়েছে। হাকিমপুর, ফুলবাড়ি, নবাবগঞ্জ আর ঘোড়াঘাট ফুল কমিটি সেট আপ করে ফেলাছি। খালি বীরগঞ্জ, বোসাগঞ্জ আর খানসামাতে ঝামেলা চলতিছে। ওখানে আবার কিসের ঝামেলা চলিচ্ছে? গ্রুপিং দ্বন্দ্ব। বীরগঞ্জে সান্নু আর মলয়কে কমিটি দিছি, কিন্তু এদিকে রুবেল আর পাপ্পু বিক্ষোভ করতেছে কি জন্য তাদের কমিটিতে রাখলাম না। এতই সোজা হয়ে গেল? সান্নু মলয় আমাদের জন্য অনেক কিছু করছে, হিসেব মতে কমিটি তো ওরাই পাবে। এখানে রোবেল আর পাপ্পু কি জন্য ঝামেলা করবি? ইমিডিয়েটলি ওদের সাথে বসে ঝামেলাটা ক্লিয়ার করেন। আর বসারগঞ্জ খানসামাতে কিলে ঝামেলা? ওখানে যাচাই বাছাই চলতিছে, কাকে দিব সেটা এখনো চূড়ান্ত করিনি। সেটাই করেন দাদা। মনে রাখবেন জনদরদি পার্টিতে পরিচ্ছন্ন ব্যক্তিরাই পদ পাবে। উড়ে আসা জুড়ে বসা কোনো কুকিলকে জায়গা দেওয়া যাবে না। জনতা পার্টি কিন্তু খুব চেষ্টা করতেছে আমাকে আটকানোর জন্য, ওদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। তাই দেখে শুনে বায়োডাটা জেনে তারপরে কাউকে পদ দিতে হবে। ঠিক আছে, তুমি যেভাবে বলবা সেভাবেই কাজ করব। আর জনতা পার্টির বিলাস কিন্তু খুব ফালাফালি করতেছে। নেরিকুত্তরা পেছন থেকে সব সময় ঘাউ ঘাউ করে, এডেলে মাথা ঘামানোর কিছু নাই। জায়গা মতো বসান দিলি না সব সাইজ হয়ে যাবি। আপনি এইদিকে সতর্কভাবে কাজ কাম চালিয়ে যান দাদা। আমাকে আজকে আবার বগুড়া যেতে হবে, ওখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তারপরে গাইবান্ধা, রংপুর হয়ে কুরুগ্রামে ঢুকবো। এখন উঠলাম দাদা, পরে কথা হবে নি। আচ্ছা চলো। বগুড়া জেলার প্রত্যেকটা নেতাকর্মীর বাড়িতে হামলা হচ্ছে লিডার, এমনকি তাদের ব্যবসা প্রতিষ্ঠান আর পার্টি অফিস পর্যন্ত পুড়ে দিছে। এত বড় সাহস আর কেমনে পায়? সামান্য একটা সমাবেশে ককটেল হামলা কেন্দ্র করে গিয়ে এত কিছু করবে? এখানে কি শামসু ছোট ভাই আহত হয়েছে নাকি? এগের এগুলো সবই নাটক লিডার, যাতে করে আন্দোলন বড় করা যায়। আর এই সুযোগে বগুড়া শহর কেমনে দখল করা যায় সেই বুদ্ধি ধরছে। এগুলো কিন্তু শামসুর সবই মববাজি লিডার, এই ইচ্ছা করে সারা দেশে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে। তো আমাদের নেতাকর্মীরা কি করে, বসে থেকে ঘোড়ার ঘাস কাটে নাকি? তোমরাও মাঠে কর্মসূচি দিয়ে দাও, চার দিলে ঐক্যজোট যেখানে মিছিল প্রোগ্রাম করবে শক্ত হাতে প্রতিহত করতে হবে। তাহলে কি শামসুর সমাবেশগুলো বন্ধ করে দিব নাকি? না না, ওটা বন্ধ করতে যাবা কেন? তোমরা দেশের বিশৃঙ্খলাগুলো পাল্টা কর্মসূচি দিয়ে বন্ধ করে দাও। এই ব্যাপারে আমি হানিফের সাথে কথা বলছি লিডার, আমরা অলরেডি কর্মসূচির প্ল্যান প্রোগ্রাম করে ফেলাছি। কিন্তু স্বরাষ্ট্র দপ্তর কি করতেছে লিডার কিছু তো বুঝতেছি না। প্রশাসন থাকতে জনতা পার্টির নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে কেমনে? সেলিমের কাজকর্ম কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছে না। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম, এইসব কি শুরু হয়েছে সারা দেশে? বগুড়ে কি প্রশাসন নাই? আমাদের নেতাকর্মী ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি করে হামলা করে কেমনে? এগুলা অনাকাঙ্ক্ষিত ঘটনা লিডার, অতি উৎসাহিত কিছু জনগণ এগুলা করছে। আর সুযোগটা তো আমরাই দিছি। শামসু সমাবেশে হামলা করার কি দরকার আছিল? তুমি কি বলতে চাচ্ছ? জনতা পার্টির কেউ কি শামসু সমাবেশে হামলা করছে? পুলিশের তদন্তেতে এটাই বের হয়ে আসছে লিডার, শফিক আর বাপ্পি এটার সাথে জড়িত। আমরা নির্দেশনা না দিলেও তলে তলে ঠিকই ষড়যন্ত্র চলিচ্ছে। আন্দাজে কোনো কথা বলবে না। শফিকের বাপ্পি এর সাথে কেন জড়িত থাকবে? আমরা তো কোনো নির্দেশনা দেয়নি। ভীমরুলের তাকে ঢিল মারবেন আর কামড় খাবেন না। হানিফ আর তোফাইল ভাইকে আপনি জিজ্ঞাসাবাদ করেন, এদের মাধ্যমে কোনো কিছু হতে পারে। শামসু সমাবেশ করতেছে করুক, ওকে খোঁচানোর কি দরকার ছিল? তাহলে কি আর পরিস্থিতি এমন হয়? এখন আপনি আমাকেই দোষ দিচ্ছেন না? ঠিক আছে, যে করে হোক পরিস্থিতি তুমি শান্ত করো, না হলে কিন্তু অবস্থা সবারই খারাপ হয়ে যাবে। মিডিয়া যা শুরু করে দিয়েছে, এদের লাগাম টেনে ধরা সরকারের মুশকিল হয়ে গেছে। যা করার তাড়াতাড়ি করো, ফোন রাখলাম, সময় কিন্তু বেশি নাই। এই শামসুর বগুড়ার সমাবেশে ককটেল কে মারছে তোবাইল? সেটা কেমনে কমো লিডার, কেটে ককটেল মারছে? আমরা তো তেল মারতাম, ককটেল মারতাম, বম মারলাম নি, সালার বেড়াই করতে হবে যাবে পারে। এগুলা শামসুরি তৈরি করে নাটক লিডার, যাতে করে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। দেখলেন না বগুড়ার সমাবেশে হামলা হয়েছে, অথচ শাহবাগের নেতাকর্মীদের নিয়ে জড়ো হয়ে গেছে। আমরা যদি ওখানে শক্ত হাতে প্রতিহত না করলাম তাহলে তো এতক্ষণ ঢাকা অচল করে দিত। এদের মেন পরিকল্পনা হলো সরকারের পতন ঘটানো। ঠিক আছে, দেখা যাবে কে কোথায় কতদূর কি করতে পারে। তুমি এখন চলে যাও আর মাঠে শক্তভাবে কর্মসূচি দিয়ে দাও। কিন্তু বগুড়াতে আমাদের নেতাকর্মীরা থাকতেই পারতেছে না লিডার, এর একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি ডিসিকে বলে দেবনি।
আচ্ছা লিডার, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে বাবু, কোথায় রে? নেতা, আমি তো মেঘাই ঘাটে অবস্থান করতেছি। এ তুই ওখানে থাক, 20 মিনিটের মধ্যে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসেন। ক্যারেটেরা কুন্ডি রে তুই? ওস্তাদ, আমি তো ইউনিয়ন পরিষদে আসি। এ যা কই মন দে শোন। কি কইছি বুঝবার পারছো? হ্যাঁ পাসি, এখন আমি মেশিন নিয়ে বাইরে হচ্ছি। ভাই, এলাকা তো সেই খেলা শুরু করে দিছি, কোনো মাদারি বগরত নাই, সব ভয়ে পলাছে। কে রে শফিককে পাস নাই? ওই শালাকে আচ্ছা মতো কোবান লাগলো নি। গরু খোঁজা খুঁজেছি ভাই, কোনো জায়গাত পাই নাই, তবে রাজ্জাককে সেই পোষান দিছি। বৃদ্ধ মানুষ তো, তাই মানবতা দেখে হাত পাও ভেঙে দেই নাই। আর ওগের পার্টি অফিস পেট্রোল দিয়ে একবার পুড়িয়ে দিছি। যাক, ঘুঘুর ভাষা পুড়ে দেয় ভালো করছো। কেরে ওর মার্কেটটা ভাঙ্গিস নাই? ওই তালে কি হলি বাকি থাকে ভাই, সব ভস্য করে ফেলাছি না। তে আপনারা আসবেন কবে? কবে যে যাই রে, এদিকে গোলার অবস্থা ভালো হলো, মিজানের অবস্থা খুবই খারাপ। তুই গ্রামের সবাইকে বলে দিস যাতে করে এদের জন্য দোয়া করে। আচ্ছা ভাই, আমি মসজিদে মসজিদে দোয়া করে নমুনি। এই ডনে তুই এলাকার সাবধানে থাকিস। ঠিক আছে ভাই। কে রে তোতা, তুই ঘুম পাড়া বাদ দিয়ে তোমার ড্রয়িং রুমে বসে আছো? দুনিয়ার ফোন আসা শুরু আছে ভাই, ঘুমটা কেমনে পারিতে? আপনি উঠে আসলেন কি জন্য? খুব টেনশন হচ্ছে রে, সামনে বড় সড়ো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। সে ষড়যন্ত্র আর কেটে করবি ভাই? পাগলা জনগণ মিলে যে জনতা পার্টির নেতাকর্মী করে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সব পুড়ে দিছে, তুই কি মনে করছো ওরা প্রতিশোধ নিবি না? সেটার জন্য প্রস্তুতি কি? তোর তো আর মার্কেট নাই, আমার তো আছে। এতই সোজা হয়ে গেল? আমাদের কারো প্রতিষ্ঠানে হাত দিয়ে দেখুক, একবার ছিঁড়ে ফেলামো। সেই ছিঁড়ে ফেলাবো তো ক্ষতি করার পরে, তখন পুরা মার্কেট নিয়ে কি করবো? জীবন নিয়ে ফিরে পাবো? সামনে আমি বহুত বড় ঝামেলা দেখতে পারিচ্ছি রে তোতা, সেজন্য আমাকে শক্তমুক্ত প্রস্তুতি নেওয়া লাগবে। শফিক মাদারিকে আটকাতে পারলে আর কোনো ভেজাল দেখিচ্ছি না ভাই। যত নষ্ট করা এই শালা, একেবারে সাইজ করতে না পারলে আমাকে মেলা ক্ষতি করে ফেলাবি। চিন্তা তো ওটাই হয়ে থাকলো। তে গুরু কখন বের হয়ে গেছে রে? উনি তো তখনই পাই হয়ে গেছে ভাই, অফিসে নাকি জরুরি মিটিং আছে। চাপ সবারই আছে, এতগুলো প্রতিষ্ঠান চালানো সহজ কিছু না। তারপরেও ভাই, গুরু আর মানিক যেভাবে সামলাচ্ছে এটা তো অনেক কিছু। এটা আবার কি কাম করলেন ভাই? গন্ততে থাকা যাচ্ছে না। এ তুই এনা বসে তো, আমি এনা ওয়াশরুম থেকে আসি। মিজানের রিপোর্টে দেখা যাচ্ছে হার্টে এবং ফুসফুসে প্রচন্ড আগুনের তাপ পাইছে, আর এই কারণে নার্ভের সিস্টেমগুলো অকেজো হওয়া শুরু করছে ভাই। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তবুও আমরা চেষ্টা করতেছি রিকভারি করার জন্যে। বিদেশে যদি নিয়ে যায় তাহলে কি কোনো সম্ভাবনা আছে? না না, বিদেশে নিয়ে যায় কি করবেন? যে পরিস্থিতি দেখিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ডাক্তারেরই ক্ষমতা নাই এর থেকে ফিরে নিয়ে আসার। তবে আমরা এখনো আশা ছাড়িনি, দেখি না কতদূর কি করতে পারি। ডাক্তার সাহেব, আপনি কি আমাকে শুধু সান্ত্বনা দিচ্ছেন? এছাড়া আমরা আর কি করতে পারি বলেন? আমরা যারা ডাক্তার আছি শেষ পর্যন্ত সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে গোল্লার অবস্থা আগের চাইতে একটু বেটার, কিন্তু 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলতে পারতেছি না। ও যদি সুস্থ হয় তবুও আগের মতো করে আর কথা বলতে পারবে না। কারণ কি ডাক্তার সাহেব? ওর যে ভোকাল কর্ডটা আছে না, ওখানে তাপ পাওয়ার কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে কথা বলতে পারলেও ভয়েসে একটু পরিবর্তন আসতে পারে। ওটা কোনো সমস্যা না ডাক্তার সাহেব, বেঁচে ফিরলেই আলহামদুলিল্লাহ। তে ওদের সাথে কি এখন দেখা করা যাবে ডাক্তার সাহেব? না না, ভিতরে তো যাওয়া যাবে না, তবে দূর থেকে দেখতে পারবেন। স্যার, মিজান নামের রোগীর তো বিপি আর অক্সিজেন লো হয়ে যাচ্ছে। কি বলো? এই তাড়াতাড়ি চলো। আল্লাহ, কি পরীক্ষা নিচ্ছ তুমি? আর তো পারিচ্ছি না, এবারের মতো ওদেরকে আমাদের কাছে ফিরে দাও আল্লাহ। শান্তি পেলাম, ক্লিয়ার কেবল গা হলো। ভাই বলেন। কে রে, তুই ফোন ধরলো? হাবিব ভাই কুটি? তাই তো অনেকক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকছে, এখনো বাড়াই নাই। এ তোরা তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়, মিজানের অবস্থা খুবই খারাপ। কি করছেন ভাই?
হরে তোরা তাড়াতাড়ি আয়, আমার খুব খারাপ লাগিচ্ছে। আচ্ছা ভাই আসিচ্ছি। কে হাবিব ভাই বাথরুম থেকে বাড়ান না কে, ঘুমাইছিলেন নাকি? না রে তোতা, বাইরের জিনিস খায় খায় পেটের সমস্যা হয়ে গেছে, ক্লিয়ারই হচ্ছে না। ধুর তাড়াতাড়ি ভাই হান, ওদিকে মিজানের অবস্থা বললে খুবই খারাপ, মাস্টার ফোন দিয়ে তাড়াতাড়ি যাবার গেলো। এ আসিচ্ছে আসিচ্ছে, হয়ে গেছে, থাম। এ বিউটি, ঢাকা থেকে কবে যাচ্ছ? রাতের বেলা আছি ভাই। তেলে কি শুনিচ্ছি, গোল্লার মিজানের অবস্থা বলে ভাল না। বারে কুট থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। গোল্লার মিজানের জন্য মুন্ড ছটপট করেছে, ডাক্তার কোসে ওকে সিরিয়াস অবস্থা। আর ইল্লি যারা করছে তাদের খুঁজে খুঁজে বসান দেওয়া হচ্ছে। এলাকার ঢুকেই তো দেখলাম বাপ্পির মার্কেটের বাড়ি পুড়ে দিছেন। অরিজিনাল বুড়াক তো এখনো ধরে পারি নাই, খুঁজে বেড়াচ্ছি। চেয়ারম্যান সাহেব কুটি। চেয়ারম্যান তো হুড়মুড় করে বাইরে হয়ে গেল, কারবেন ফোন পে। তে তোমার খালাস চলে গেছে? আমার খালা আছে সেটা আপনি কেরা করলো? তুমি যেন হামাক পর করে দিছো বিউটি, আমি তো সেটা করে পারি নাই। তুমি কুটি যাচ্ছ কি করিচ্ছ সবকিছু আমি নবদর্পণে রাখছি। আপনার যা খুশি করেন গাতে সচিব কুটি। সচিবের রুমে বসে আছে। যে হতাশায় কথা করছেন মনে হয় আপনার বৌসল মরে গেছে। সেই বউ তো পালাম না, খালি উড়ু উড়ু করছে বারে। আপনার আজারে কথা শোনার টাইম আছে, থাকেন গেলাম। মেলাদিন পর নেতা আমার আস্থানায় চলে যাচ্ছে রে। আরে ছোট ভাই দেখি চলে যাচ্ছে। কে রে বাবু, কাল্লা পলাশে কিম্মত দেখিচ্ছি, নক ডাক দে। নেতা ওই তো নাই, অক্ত শেষ করে ফেলাছি। এ তুই ওকে শেষ করলে কিসের জন্য? আমি তো তোকে সে অর্ডার দেয়নি, যোগ মারা ফেলা। বেশি ফাল ফালি চলল নেতা, তাই আর সত্য হয় নাই, মেরে দিছি। বান্দির বাচ্চা, তুক তত পদ্মানি করতে বলিনি, যা নির্দেশ দিছি তাই করতি। ও মারছু কি জন্য সেই কথার উত্তর দি, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবি। এই চুপ করে থেকে লাভ নাই, মুখ তোর খোলাই লাগবি। উই আমার কোল যে হাত দিছে, উই কার নির্দেশে কাজ করলে সেটা আমার শোনা লাগতো। আর মাদারি তুইও কি জন্য মেরে ফেলালু, তাড়াতাড়ি মুখ খোল, না হলে তোর চ্যাপ্টার এডি ক্লোজ করে দিমু। কয় ফেলে দি শালা, কমর থেকে মেশিন ব্যারেকের কিন্তু কপাল ফুটে করে দেবো। নেতা কাইলে পলাশ আপনার সমাবেশে ককটেল হামলা করেই আমার কাছে এসে আশ্রয় নেয়। আমি জিজ্ঞেস করাতেই পলাশ সব কয়ে দেয়, সবিকার বাব্বি নাকি এগুলো করেছে। তারপর কাল লোভে পরে তুই কাল্লা পলাশেক মেরে ফেলালু। সবিকার বাপ্পি আমাকে 12 লাখ টাকার অফার করো এক মেরে ফেলানোর জন্য, তাই আমি কাজটা করে হেলেছি। এই শালার বেটা, তোর কাছে কাল্লা পলাশ আছে সেটা ওরা চাইল কেমনে? তার মানে তুই অফার দিছু। শামসুর সাথে বেমানি না, তুই তো বেঁচে থাকার অধিকার হারে ফেলাছু রে। নেতা আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দেন। এখন থেকে যা করবেন সেটাই হবে, আর কোনোদিন বেইমানি করবো না। শামসুর আদালতে বেইমানের কোনো ক্ষমা নাই। সামান্য 12 লাখ টাকার জন্য মেরে ফেলাছু, মাতদারি 50 লাখ টাকার ওভার পেলে তো আমাকে মারতে দিতে বোধ করবো না। মাত্তা আমার নষ্ট করে দিছু, তোরে খাইয়া ফালামো রে, খাইয়া ফালামো। এ টেরা বান্দির বাচ্চা পরকালের ভিসে লাগে দে।